হে এভরিওয়ান, আমার কাছে একটা ধারক আছে। ধারকের কাজ হচ্ছে আধান সঞ্চয় করে রাখা। তাহলে একটু প্র্যাকটিক্যাল দেখি। তাহলে এটা আমি আধান নিয়েছি, কি নিয়েছি, ধারক নিয়েছি। টাকা যদি আমি এখন চার্জ করি, তাহলে কি ফোনে যেমন চার্জ করি তাহলে ফোনের চার্জ ইনক্রিজ হয়। সেম এখন আমি একে চার্জ করব বা আধান দেব। তাহলে আমি একে যদি আধান দিই, প্রোভাইড করি, তাহলে আমি এখানে আধান প্রোভাইড করছি। সুইচ অন আছে কিন্তু, ঠিক আছে। এবার কি করলো, ও নিজের মধ্যে আধানটা সঞ্চয় করলো। এখন যদি আমি রিয়াকশন দেখি তাহলে দেখবো আসলো। হে বন্ধুগণ, তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় ধারক ও ধারকত্ব, এবং এই লেকচারের নোটস, ডেইলি প্র্যাকটিস প্রবলেম পেয়ে যাবে আমার ওয়েবসাইটে hnephysics.com। তাছাড়াও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই যে আমি হাতে একটা ব্যাটারির মতো জিনিস নিয়ে আছি, সেই জিনিসটাই হচ্ছে ধারক। ধারকের প্রয়োজনীয়তা কি, কি করে তৈরি করা যায়, কেনই বা আমরা ধারক পড়ব, সেই সম্পর্কেই আজকে আলোচনা হবে। তো ধারক শুরু করার আগে আমি একটা গল্প বলতে চাই। সেটা হচ্ছে আমরা ঘর্ষণ পড়েছিলাম। ঘর্ষণে ছিল চলঘর্ষণ এবং স্থিতি ঘর্ষণ। এখন কোশ্চেন যদি করি যে কোনো একটা স্থির থাকা বস্তুকে যদি আমি গতিশীল করতে যাই তখন কি করতে হয়, তখন কিন্তু আমাদের ফোর্স অ্যাপ্লাই করতে হয় অ্যাকচুয়ালি। তো ফোর্স কি করতে হয়, সীমাস্থ ঘর্ষণের এগেনস্টে ফোর্স অ্যাপ্লাই করতে হয়। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে স্থির থাকা কোনো বস্তুকে যদি আমরা গতিশীল করতে চাই তাহলে ইনিশিয়াল অবস্থায় কি করতে হয়, আমাদের বেশি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করতে হয়। যদি আমরা গ্রাফটা দেখি, এই হচ্ছে প্রযুক্ত বল, এই হচ্ছে আমাদের ফ্রিকশন। তাহলে আমাদের গ্রাফটা ছিল এই রূপ। এই ভ্যালুটা হচ্ছে, এই ভ্যালুটাকে আমরা বলছিলাম সীমাস্থ ঘর্ষণ। ধরলাম সীমাস্থ ঘর্ষণের মান হচ্ছে 10 নিউটন। তাহলে আমাকে প্রযুক্ত বল কত করতে হবে, 10 নিউটন থেকে অবশ্যই বেশি করতে হবে। তারপর কি হবে, গতিশীল হবে। যখনই বস্তু গতিশীল হয়ে গেল তখন কি হয়ে যাবে, তখন কিন্তু এফকের মান আমি এই ক্ষেত্রে ধরলাম 8 নিউটন। তখন আমাকে কত হবে, 8 নিউটন থেকে বেশি বল প্রয়োগ করলে কি করতে হবে, বস্তুটা চলতে শুরু করবে। তাহলে এখানে কি দেখলাম যে স্থির থাকা অবস্থায় কিন্তু কি হচ্ছে, প্রাথমিক অবস্থায় কিন্তু আমাকে বেশি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। তারপর বস্তুটা যখন চলতে শুরু হচ্ছে ঠিক তখন কি হচ্ছে, ফোর্সটা কমে যাচ্ছে। সেম একইভাবে আমাদের বাড়িতে থাকা হেভি ডিভাইস যেগুলো আছে, ইলেকট্রিক্যাল ডিভাইস, যেমন ক্যামেরা, ফ্ল্যাশ, এসি, ওয়াশিং মেশিন, মোটর, ইনিশিয়াল অবস্থায় শুরু হতে তাদের ক্ষেত্রে যেটা কারেন্টের প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের 25 থেকে 50 অ্যাম্পিয়ার ইনিশিয়াল অবস্থায়। একবার যদি শুরু হয়ে যায় তখন তার ভ্যালুটা কী হয়ে যাবে, তার ভ্যালুটা নর্মালি কী হয়ে যাবে, কমে 10 অ্যাম্পিয়ারে চলে আসবে। সেম এখানে কী ছিলাম, লিমিটিং ফ্রিকশনকে ওভারকাম করছিলাম, তারপর বস্তুটা গতিশীল হচ্ছিল। সেমভাবে যখন ইনিশিয়াল অবস্থায় থাকবো, কোনো হেভি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টকে যখন অন করব তখন আমার এই পরিমাণ কারেন্টের প্রয়োজন হয়। যদি এসির ক্ষেত্রে যদি দেখি তাহলে এসির ক্ষেত্রে যেটা প্রয়োজন ইনিশিয়াল অবস্থায় সেটা হচ্ছে 25 অ্যাম্পিয়ার। ঠিক আছে। এখন আমার বাড়িতে যেটা আমাদের কারেন্ট আছে সেটা হচ্ছে 30 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম, সেটা হচ্ছে 30 অ্যাম্পিয়ার। তাহলে আমি যদি নর্মালি এসি অন করতে যাই তাহলে কী হবে, 30 অ্যাম্পিয়ারের মধ্যে 25 অ্যাম্পিয়ার চলে আসবে, তাহলে বাকির অন্যান্য কিছু হবে না। এই মতো সিস্টেম কিন্তু কাজ করে না যে মিটারে যতটুকু কারেন্ট আসলো সমস্তই কী করলো, একটা ডিভাইসে দিয়ে দিল। তাহলে এই প্রবলেমটাকে সমাধান করার জন্যই আমাদের দরকার ক্যাপাসিটার। যদি আমি ফ্যান অন করি তাহলে কি হবে, কিছু পরিমাণ কারেন্ট মিটার থেকে আসবে। ঠিক আছে, ধরলাম ফ্যান অন করতে ইনিশিয়াল অবস্থায় 10 অ্যাম্পিয়ার কারেন্ট লাগে। তো ফ্যান অন যখন করলাম তাহলে মিটার থেকে ধরলাম 5 অ্যাম্পিয়ার কি হচ্ছে, কারেন্ট আসছে। আর 5 অ্যাম্পিয়ার কোথা থেকে আসবে, 5 অ্যাম্পিয়ার আসবে আমাদের ক্যাপাসিটার থেকে। ঠিক আছে, তাহলে কি বুঝলাম, এখন বুঝলাম যে আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট আছে, সাম ইলেকট্রিক্যাল ডিভাইস কি করছে, রিকোয়ার ভেরি হাই কারেন্ট, এবং কারেন্টের মানটা কত হবে, এই ক্ষেত্রে হবে 25 অ্যাম্পিয়ার থেকে 50 অ্যাম্পিয়ার। যত ডিভাইস হেভি হবে সেই ক্ষেত্রে কারেন্টের পরিমাণটা বেশি হবে। কি করতে, টু স্টার্ট দেব। ইনিশিয়াল অবস্থায় তাদের শুরু করতে কি হবে, আমাদের হেভি একটা হাই কারেন্টের প্রয়োজন হয়। এই কারেন্টটা কিন্তু মিটার নর্মালি সরবরাহ করতে পারে না, যার জন্য আমরা কি ইউজ করব, ক্যাপাসিটার। এবং হেভি ইনস্ট্রুমেন্ট লাইক যদি বলি তাহলে কি বলতে পারি, মোটর প্রত্যেকের বাড়িতেই আছে,
যেটা দিয়ে জল তোলে। তারপর আমরা বলতে পারি ওয়াশিং মেশিন, ফ্যান, ইটিসি আরও আছে। ঠিক আছে, তাহলে এইসব যে ইলেকট্রিক্যাল ডিভাইস আছে সেগুলো অন করতে কি লাগে, হেভি বা লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট লাগে ইনিশিয়াল অবস্থায়। যখন একবার শুরু হয়ে যাবে তখন কারেন্টের মানটা নর্মালি কমে যায়, তখন কিন্তু কি হয়, মিটার থেকে কারেন্ট আসে। ঠিক আছে, তাহলে এই সমস্যাকে সমাধান করার জন্য যেটা আমরা পড়বো বা দরকার সেটাই হচ্ছে আমাদের ধারক, ক্যাপাসিটার। তাহলে ক্যাপাসিটার কি করে, ক্যাপাসিটার আমাদের করে স্টোর ইলেকট্রিক্যাল এনার্জি। কি করে, নিজের মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি কি করে, স্টোর করে। কি রূপে, ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক্যাল চার্জ, ইলেকট্রিক্যাল চার্জ। তাহলে ক্যাপাসিটার বা ধারক যে আছে সে করবে নিজের মধ্যে আগে এনার্জি স্টোর করবে, দেন অ্যান্ড সাপ্লাই ইট অ্যাট ওয়ান্স, এবং সমস্তটাই কি করে দেবে, দান করে দেবে। তাহলে আমি যদি এসির গল্প বলি, তাহলে এসির ক্ষেত্রে ইনিশিয়ালি যেটা আমাদের কারেন্টের প্রয়োজন হয় সেটা হচ্ছে 25 অ্যাম্পিয়ার। এবার মিটারে কত আসছে, মিটারে ম্যাক্সিমাম আসবে 30 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। তাহলে যখন আমি এসিটাকে অন করতে যাব তাহলে মিটার থেকে কিছু পরিমাণ কারেন্ট আসবে, ধরলাম 20 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো। ঠিক আছে, এবার বাকি 5 অ্যাম্পিয়ার কি দেবে, বাকি 5 অ্যাম্পিয়ার যেটা ক্যাপাসিটার আছে এসির গায়ে লাগানো, সেই ক্যাপাসিটার থেকে কি আসবে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গল্প। তাহলে হেভি ডিভাইসের জন্য, হেভি ডিভাইস অন করতে হলে লার্জ অ্যামাউন্ট অফ কারেন্টের প্রয়োজন, যেটা আমরা কি করব, বাড়ির মিটার থেকে সম্পূর্ণ কারেন্টটা পাবো না। তাই জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে ধারক বা ক্যাপাসিটার। তো ক্যাপাসিটার কি করবে, ইলেকট্রিক্যাল এনার্জি নিজের মধ্যে স্টোর করবে, কি রূপে, চার্জ আকারে, ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক্যাল চার্জ। আর কি করবে, সাপ্লাই ইট অ্যাট ওয়ান্স, এবং যখন প্রয়োজন হবে, যখন সুইচ অন করব সমস্তটাই কি করবে, দান করে দেবে বা প্রোভাইড করে দেবে। এবং ধারকের প্রকৃতি যখন যদি জিজ্ঞেস করে, তাহলে ধারক হচ্ছে, ধারক একটি পরিবাহী, ধারক একটি পরিবাহী। ঠিক আছে, যা নিজের মধ্যে আধান সঞ্চয় করে রাখে। এবং এই আধানটা কি রূপে থাকে, এই আধানটা কিন্তু আমাদের থাকে স্থিতি শক্তি রূপে। এই আধানটা থাকবে আমাদের স্থিতি শক্তি রূপে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ধারক। ধারক নয়, ধারক হচ্ছে জিনিস, একটা ডিভাইস, যে ডিভাইসের মধ্যে কি হবে, এনার্জি স্টোর হবে, সোজা কথা। এবং যখন প্রয়োজন হবে, ইনিশিয়াল অবস্থায় কোনো একটা হেভি ইলেকট্রিক্যাল ডিভাইস যদি অন করি তখন কি হবে, তখন তার প্রয়োজন হবে, তখন সমস্তটাই কি করবে, প্রোভাইড করবে। যেমন এই ক্যাপাসিট্যান্স ইউজ করা হয় নর্মালি ফ্যানে। যখন আমি ফ্যান অন করলাম তাহলে কি, একটা লার্জ অ্যামাউন্ট অফ কারেন্টের প্রয়োজন, কিছু কারেন্ট আসবে আমার মিটার থেকে, আর কিছু ক্যাপাসিটার কি করবে, সমস্তটাই প্রদান করে দেবে। তাহলে যখন ফ্যানটা অন হয়ে গেল তখন বাকি কারেন্ট কি করবে, তখন তো কারেন্টের পরিমাণ কমে যাবে অন হওয়ার পর, তো তখন কিন্তু মিটার থেকে কারেন্টটা আসতে থাকবে। এখন চলি ধারকত্ব। ধারকত্ব জিনিসটা কি, ধারকত্ব হচ্ছে ধারণ করার ক্ষমতা। কোনো একটা ধারক কতটা এনার্জি ধারণ করতে পারবে, সেই ম্যাথমেটিক্যাল টার্মটাকে আমরা কি বলবো, ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স। যেমন এই ক্ষেত্রে এই ধারকটাকে যদি দেখি তাহলে এর ক্যাপাসিট্যান্স কতটা বা ধারকত্ব কত, এর ধারকত্ব হচ্ছে আমার 2.25 মাইক্রোফ্যারাড। মানে 2.25 মাইক্রোফ্যারাড পর্যন্ত কি করবে, নিজের মধ্যে এনার্জি স্টোর করে রাখতে পারবে। তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে ধারকত্ব। ধারকত্ব ক্যাপাসিট্যান্স। তো ক্যাপাসিট্যান্স কি বললাম, কোনো একটা ধারক কতটা এনার্জি নিজের মধ্যে ধরে রাখতে পারবে সেটাকে কি বলবো আমরা, কি, ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স। মানে এখানে যদি বলি তাহলে কি, অ্যাবিলিটি টু হোল্ড ইলেকট্রিক্যাল এনার্জি, যেটা আমরা কি থাকবে সেটা কিন্তু চার্জের
ফর্মে থাকবে। তাহলে কোনো একটা ধারক কতটা এনার্জি ধরে রাখতে পারবে সেটাকে কি বলবো আমরা, ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্সকে লেখা হয় সি ইকুয়াল টু কিউ বাই ভি, যেখানে কিউ হচ্ছে আমাদের মোট আধান, কিউ হচ্ছে আমাদের কত মোট আধান, এবং হচ্ছে এটা হচ্ছে ভি হচ্ছে আমাদের বিভব পার্থক্য। ঠিক আছে, তাহলে সি ইকুয়াল টু, সি কে ডিফাইন করা হয় কিউ বাই ভি আকারে। এখন কোশ্চিন হচ্ছে যে ধারকত্ব মানে কি, ধারকত্ব মানে হচ্ছে কে কতটা এনার্জি নিজের মধ্যে নিতে পারবে। তাহলে এখানে ভি কি করছে, বিভবের কি কাজ, কোশ্চেন আসতেই পারে। নর্মালি সি ইকুয়াল টু কি, কিউ হওয়া উচিত ছিল, যে যতটা কিউ বেশি নিতে পারবে কি তার ক্ষেত্রে চার্জ বেশি স্টোর হবে, সেই ক্ষেত্রে সি এর মান তত বেশি হবে। এখানে ভি কেন আসছে বা বিভব পার্থক্য কেন আসছে, যদি আমরা দেখি প্রিভিয়াস চ্যাপ্টারে আমরা পড়েছি গোলক, ধরলাম একটা গোলক আছে, রেডিয়াস হচ্ছে আমার আর, এখানে আমি ডিকিউ পরিমাণ চার্জ রেখেছি, এই চার্জটাকে আমি এক এক করে নিয়েছি, ইনিশিয়াল অবস্থায় সব কিছুই ছিল না, জিরো। এবার একটা চার্জ নিয়ে আসলাম, পরবর্তীতে আবার একটা চার্জ নিয়ে আসলাম, যদি ডিকিউ ডিকিউ করে চার্জ আমি নিয়ে আসতে থাকি তাহলে কি হবে, যেহেতু এটা আহিত গোলক আছে তাহলে চার্জটা সারফেসের মধ্যে, সারফেস এরিয়াতে ছড়িয়ে যাবে। এবং এই ক্ষেত্রে সারফেসের ক্ষেত্রে আমাদের পোটেনশিয়াল কত হয়, কে কিউ বাই আর আমরা পড়ে এসেছি। তাহলে অ্যাকচুয়ালি সিস্টেমের মধ্যে যখনই আমি কিউ বা আধান নিয়ে আসবো আমাদের ভি কিন্তু অলরেডি জেনারেট হতে থাকবে। বোঝা গেছে, ইনিশিয়ালি কিছু ছিল না, আমি ডিকিউ চার্জ নিয়ে আসলাম তাহলে এটা প্লাস হচ্ছে, আবার নিয়ে আসলাম ডিকিউ 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 করে চার্জ নিয়ে আসলাম, তাহলে এবার আমরা সারফেসে পড়েছি ভিএস ইকুয়াল টু কত হয়, কে কিউ বাই আর। যত আমি কিউ নিয়ে আসবো ততই কি হবে, ভি ইনক্রিজ করবে। ঠিক আছে, তাহলে আলটিমেট আরেকটা বলা যায়, যতই আমি কিউ নিয়ে আসবো ততই কি হবে, আই ইনক্রিজ করবে, আই যদি ইনক্রিজ করে তাহলে ভি ইনক্রিজ করবে। মনে আছে, ভি ইকুয়াল টু আমরা কি পড়েছি, ভি ইকুয়াল টু আই আর, আর হচ্ছে কি নর্মালি কনস্ট্যান্ট থাকে, তাহলে ভি ভ্যারিজিয়াস আর, তাহলে কিউ যদি ইনক্রিজ হয় তাহলে আমাদের আই ইনক্রিজ হবে, আই ইনক্রিজ হলে ভি ইনক্রিজ হবে। তাহলে সিস্টেমের মধ্যে যদি কিউ থাকে তাহলে ভি অবশ্যই থাকবে, যার জন্য কি হচ্ছে সি ইকুয়াল টু কিউ বাই ভি আমরা বললাম। ঠিক আছে, তাহলে সিস্টেমের মধ্যে যদি কিউ আসে তাহলে অটোমেটিক কি আসবে, ভি আসবে, যার জন্য সি এর ডেফিনেশনে সি ইকুয়াল টু কি বললাম, কিউ বাই ভি। এখন কোশ্চিন হচ্ছে ভি ইনভার্সলি প্রপোর্শনাল কেন, সি এর সঙ্গে ভি ইনভার্সলি বা ব্যস্ত অনুপাতিক সম্পর্ক কেন। ঠিক আছে, সি মানে কি বুঝলাম, সি মানে বুঝলাম যে যে যতটা এনার্জি নিতে পারবে তার সি এর মান কি হবে, তত বেশি হবে। তো এই ক্ষেত্রে ভি কি হচ্ছে, 1/v। কেন হচ্ছে দেখি, সেম কোনো একটা গোলককে আমি এখান থেকে আধান নিয়ে আসছি, এবার আধান নিয়ে আসার জন্য কি করতে হবে, আমাকে এক্সটার্নাল কাজ করতে হবে। বিভবে পড়ে এসেছি যে কোনো একটা আধানকে অসীম থেকে কি করব, কোনো একটা গোলকের পৃষ্ঠে নিয়ে আসবো, তাহলে কি হতে হবে, বহিস্থ এজেন্ট দ্বারা আমাদের কাজ করতে হবে। এবং বহিস্থ এজেন্ট দ্বারা কাজ, এটা যদি আমরা লিখি বা জানি, ধরলাম আলটিমেট শেষমেশে আমাদের বিভব হয়ে গেছে ভি, তাহলে কি লিখতে পারি, ভি মাইনাস ভি ইনফিনিটি ইকুয়াল টু ডাব্লু এক্সটার্নাল বাই যে আধানটাকে নিয়ে আসছি সেটা, বিভবের ফর্মুলা হচ্ছে দিস। এবং ইনফিনিটিতে বিভব কত হয়, ইনফিনিটিতে বিভব কিন্তু জিরো হয়, তাহলে আলটিমেট আমরা ভি ইকুয়াল টু কি পাচ্ছি, ভি ইকুয়াল টু পাচ্ছি ডি ডাব্লু এক্সটার্নাল ফোর্স বাই ডি কিউ। এখন আমরা যদি দেখি ডি ডাব্লু ইকুয়াল টু কত হচ্ছে, ভি ডি কিউ। তাহলে কথা হচ্ছে যদি আমরা কি এখানে ভি এর পরিমাণ বেশি থাকে তাহলে আমাদের কি করতে হচ্ছে, কাজও কি করতে হবে, বেশি করতে হবে। যদি সিস্টেমে কি থাকে, ভোল্টেজ কম থাকে, বিভবের মান কম থাকে, তাহলে কি আমি বেশি পরিমাণ কাজ করব, বেশি পরিমাণ চার্জ নিয়ে আসতে পারবো, হ্যাঁ কি না। এখান থেকে কি বুঝলাম, এখান থেকে বুঝলাম যদি ভি যদি বেশি থাকে তাহলে কি হবে, আমাকে কাজ করতে বেশি হবে, এখানে ভি এর মান অত্যধিক আছে তাহলে কি চার্জটাকে নিয়ে আসতে কি হবে, বেশি প্রবলেম হবে। এবার সি মানে কি, সি এ মানে হচ্ছে যে যতটা আধান নিতে পারবে। এবার এখানে যদি আমি আধান নিতেই না পারি, বিভব বেশি হয়েছে, আধানটা কি হচ্ছে নিতেই যদি না পারি, তাহলে আমার সি পাবো না, সি অতটা এফেক্টিভ হবে না। তাহলে সিস্টেমে যদি কি হয়, ধরে নিলাম ভি কম আছে, ভি এর মান কম আছে, সিস্টেমে যদি ভি কম থাকে তাহলে কি হবে, বেশি পরিমাণ কাজ করতে পারবো, বেশি পরিমাণ কাজ করা মানে কি, বেশি পরিমাণ আধান নিয়ে আসতে পারবো, আর বেশি পরিমাণ আধান নিয়ে আসা মানে হচ্ছে সি এর মান
ইনক্রিজ হওয়া। তাই জন্য এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, যে ভি এর মান যত কম হবে সি এর মান কি হবে, তত বেশি হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে ভি এর মান যত বেশি হবে, ভি এর মান যত কম হবে আমরা তত বেশি কি করতে পারবো, কার্য করতে পারবো। তত বেশি যদি কার্য করতে পারি তাহলে ডি কিউ এর মান কি হবে, আস্তে আস্তে বেশি হবে, তার রেসপেক্টে সি এর মান কি হবে, বেশি হবে। বোঝা গেছে? তাহলে ধারকত্ব মানে হচ্ছে অ্যাবিলিটি টু হোল্ড ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিক্যাল চার্জ। মধ্যা কথা হচ্ছে যে যত বেশি কিউ নিতে পারবে তার সি এর মান তত বেশি হবে। এবার সিস্টেমে যদি আধান আসে তাহলে ভোল্ট অবশ্যই আসবে। আর 1/v প্রপোর্শনাল কেন সেটা বললাম, যে ভি এর মান যত কম হবে কাজ আমরা কি করতে পারবো, কাজ তত বেশি করতে পারবো, মানে বেশি পরিমাণে আধান নিয়ে আসতে পারবো। যদি বেশি পরিমাণে আধানটা নিয়ে আসি তাহলে সি এর মান কি হবে, অলরেডি ইনক্রিজ করবে। ঠিক আছে, এখন কোশ্চিন হচ্ছে এই সি কিন্তু কিউ এবং ভি এর উপর নির্ভরশীল নয়। হ্যাঁ, এ কোন কথা? সি এর ডেফিনেশন হচ্ছে সি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ভি। আমি এখন কি বললাম, যে সি কিউ এবং ভি এর উপর নির্ভরশীল করে না। এই ব্যাপারটা যদি আমি কি বললাম, সিস্টেমে যত আমি কিউ নিয়ে আসবো তার রেসপেক্টে কি হবে, ভি ততই বৃদ্ধি পাবে। তাহলে আলটিমেট আমরা যদি দেখি কিউ বাই ভি এর রেশিও বা অনুপাত দেখি তাহলে কি থাকবে, সেম থাকবে। মধ্যা কথা হচ্ছে দিস ইজ গোলক, আমি একটা আধান নিয়ে আসলাম, বিভব 1 পয়েন্ট বৃদ্ধি পেল। আরেকটা আধান নিয়ে আসলাম, বিভব আরেক পয়েন্ট বৃদ্ধি পেল। তাহলে একটা আধান নিয়ে আসছি, বিভবের মান আরেকটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হবে, এই ক্ষেত্রে কিউ বাই ভি সেম থাকবে। আমরা আরেক জায়গায় কি পড়েছিলাম আর ইকুয়াল টু ভি বাই আই পড়েছিলাম। এই আর বা রোধ ভি এবং আয়ের উপর নির্ভরশীল নয়। আগেই বললাম সিস্টেমে যদি কিউ আসে তাহলে কি হবে, কারেন্ট ইনক্রিজ হবে, কারেন্ট যদি ইনক্রিজ হয় তাহলে কি হবে, ভি ইনক্রিজ হবে। তাহলে আর ভি এবং আয়ের উপর নির্ভরশীল নয়। আর কার উপর নির্ভরশীল আমরা পড়ে এসেছি ক্লাস 10-এ। তা আর এর ফর্মুলা যে ছিল সেটা ছিল রো এল বাই এ। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং ঘনত্ব এবং তারের লেন্থ কতটা, তার উপর কিন্তু আর এর মান নির্ভর ছিল। কোনো একটা রোধ তৈরি করার সময় কি হয়, আর এর মান কিন্তু ফিক্সড হয়ে যায়। সেম ভাবে যখন সি যখন আসবে সি এর মানও কি হয়ে যাবে। তো যে পরিবাহী নিয়ে আমরা সিকে তৈরি করব, বা ধারকটা তৈরি করার সময় কি হয়ে যাবে, সি এর মান ফিক্সড হয়ে যাবে। সি কিন্তু কিউ এবং ভি এর উপর ডিপেন্ড করবে না। সি কার উপর নির্ভর করে, সি নির্ভর করে এক এরিয়ার উপর, এরিয়া কতটা আছে। 2 নম্বর নির্ভর করবে কোন মাধ্যমে আছে, এয়ার মিডিয়ামে থাকলে আলাদা, ঠিক আছে, এয়ার মিডিয়ামে থাকলে কত হয় এপসাইলন নট, ওয়াটার মিডিয়ামে আলাদা হবে, গ্লাস মিডিয়ামে আলাদা হবে। তাহলে এখন সি সম্পর্কে একটু আলোচনা করি। আমরা দেখলাম ধারকের ধারকত্ব মোট আধান ও বিভব পার্থক্যের ওপর নির্ভরশীল নয়। কারণ সিস্টেমে যদি কিউ আসে তাহলে কি হবে, কিউ আসছে, কিউ ইনক্রিজ করছে, তার রেসপেক্টে ভি ইনক্রিজ করছে, তাহলে কি কিউ বাই ভি এর রেশিও কি থাকবে, সেম থাকবে। তাহলে সি কিউ এবং ভি এর উপর নির্ভরশীল হবে না। তাহলে সি কার উপর নির্ভরশীল, ধারকের ধারকত্ব নির্ভরশীল হবে 1 নম্বর পরিবাহীর ক্ষেত্রফল, 2 নাম্বার হবে আমাদের পরিবাহীর আকার আকার, মানে এই ক্ষেত্রফলের মধ্যেই এই দুটো ক্রাইটেরিয়া কিন্তু চলে আসবে। 3 নাম্বার হচ্ছে পরিপার্শ্বের মাধ্যম। যদি এয়ার মিডিয়াম থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে ইউজ করব এপসাইলন নট। তাহলে সি কিন্তু অ্যাকচুয়ালি ক্ষেত্রফল, আকার আকৃতি এবং মাধ্যম কি মাধ্যমে আছে তার উপর নির্ভর করবে। আমি একটু পরে প্রমাণ করছি। 3 নাম্বার যদি এখন এককটা দেখি, সি এর ইউনিট যদি আমরা লক্ষ্য করি তাহলে কত হতে পারে, সি এর ইউনিট
এসআই ইউনিট। কিউ এর জন্য আমাদের কি হয়? কিউ এর জন্য হয় আমাদের কুলম্ব, আর ভোল্ট বিভব পার্থক্য তার জন্য হয় ভোল্ট। তাহলে সি বাই ভি। তাহলে কুলম্ব পার ভোল্টকে আমরা বলবো ফ্যারাড, সেটাকে বলবো ফ্যারাড, বড় হাতের এফ। ঠিক আছে, নর্মালি ফ্যারাড হচ্ছে একটা বড় ইউনিট। তাহলে সি এর ক্ষেত্রে আমরা যেটা ইউনিট দেখতে পাবো সেটা হচ্ছে মাইক্রো ফ্যারাড এবং পিকো ফ্যারাড। পিকো মানে হচ্ছে 10⁻⁻12, মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6। ঠিক আছে, আর এসআই ইউনিট যদি জিজ্ঞেস করে তাহলে কি হবে? স্ট্যাট ফ্যারাড। 4 নাম্বার আমরা যদি লক্ষ্য করি মাত্রা বা ডাইমেনশন, তাহলে কত হতে পারে? মাত্রা বা ডাইমেনশন আমাদের এখানে হতে পারে কত হবে? সি ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে কিউ বাই ভি, এবং ভি এর ফর্মুলা কত? ভি এর ফর্মুলা হচ্ছে ডি ডাব্লিউ বাই ডি কিউ, মানে ডাব্লিউ বাই কিউ। তাহলে এখানে কি বলতে পারি? ডাব্লিউ বাই কিউ। তাহলে আলটিমেট হচ্ছে আমাদের কিউ স্কোয়ার বাই ডাব্লিউ। কিউ স্কোয়ার মানে কত? আই স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই এম এল স্কোয়ার টি মাইনাস টু। তাহলে আলটিমেট কত হবে? এম ইনভার্স এল মাইনাস টু টি টু দি পাওয়ার 4 আর আই থেকে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের মাত্রা বা ডাইমেনশন। ঠিক আছে, তাহলে আমরা ধারক সম্পর্কে জানলাম এবং ধারকত্ব সম্পর্কে জানলাম। ধারক হচ্ছে একটা পরিবাহী যে কি করতে পারবে? এনার্জি স্টোর করতে পারবে, এবং কতটা এনার্জি স্টোর করবে সেটা চলে যাবে ধারকত্ব। সি ইকুয়াল টু আমরা কি পেলাম? কিউ বাই ভি। এটা ডেফিনেশন অনুযায়ী করা আছে। সি কিন্তু আধান এবং ভি এর উপর নির্ভর করবে না, কারণ সিস্টেমের মধ্যে যদি আধান আসে তাহলে আধান ইনক্রিজ করবে, আধানের সাথে সাথে কি হবে? বিভব ইনক্রিজ করবে, ফলে তার রেশিও বা অনুপাতটা কি থাকবে? সেম থাকবে। সি কিন্তু নির্ভরশীল করবে দিস, আর তার রেসপেক্টে হচ্ছে দিস ইজ একক, দিস ইজ মাত্রা। ঠিক আছে, নেক্সট চলি একটা গোলকের ক্ষেত্রে। গোলক যদি আমি ধারকত্ব হিসাবে পরিবাহী একটা গোলক নিই, তাহলে সে কতটা আধান ধরে রাখতে পারবে, বা সেই ক্ষেত্রে সি এর মান কত হবে? ঠিক আছে, আহিত গোলকের ধারকত্ব। তাহলে একটা গোলক আছে, পজিটিভ পজিটিভ পজিটিভ। এই গোলকের মধ্যে আমি যেটা টোটাল চার্জ এনেছি সেটা হচ্ছে কিউ, তার রেসপেক্টে আধান যেটা হচ্ছে সেটা হচ্ছে ভি। তাহলে আমরা কি বলতে পারি? একটু আগেই সি এর ফর্মুলা দেখলাম, সি ইকুয়াল টু আমরা বলতে পারি কিউ বাই ভি। আমি কিউ ডিকিউ 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 করে কি হচ্ছে? কিউ পরিমাণ চার্জ এনেছি, তার রেসপেক্টে কি ভি বিভব প্রভেদ ভি জেনারেট হয়েছে। তাহলে সি ইকুয়াল টু আমরা কি বলতে পারি? কিউ বাই ভি। এবং যেহেতু গোলক আছে, তাহলে গোলকের সারফেসে আমাদের বিভব কতটা জেনারেট হবে আধানের জন্য? সেটা হচ্ছে কে কিউ বাই আর, রেডিয়াস যদি আমাদের আর হয়। এটা কিন্তু অলরেডি আমরা পড়ে এসেছি। তাহলে ভি এর মানটা যদি এখানে বসাই তাহলে কত হবে? কে কিউ বাই আর। তাহলে আরটা উপরে চলে যাবে, তাহলে কিউ কিউ ক্যান্সেল আউট। তাহলে সি ইকুয়াল টু কি হচ্ছে? আর বাই কে। এবং কে ইকুয়াল টু কত হবে? আমরা জানি কে ইকুয়াল টু হচ্ছে 1/4πε0। তাহলে 4πε0 ইকুয়াল টু কি বলতে পারি? 1/k। তাহলে 1/k কে আমরা কি বলবো? 1/4πε0 আর। তাহলে গোলকের ক্ষেত্রে সি এর মান হচ্ছে 1/4πε0 আর, এবং এই ক্ষেত্রে কে এর মান কত হয়? কে এর মান হয় 9 × 10⁹। ঠিক আছে, তাহলে গোলকের ধারকত্ব আমরা সি ইকুয়াল টু কত বললাম? 4πε0 ইন্টু আর। আর হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, সো এখন আরও একটু ডিসকাস করা যায়। কি ডিসকাস করা যায়? যদি আমরা আর ইকুয়াল টু যদি 1 মিটার নিই, আমাদের এক্সপেরিমেন্ট করার ইচ্ছা হলো 1 মিটার বলতে এতটুকু, এতটুকু একটা গোলক নিলাম। ঠিক আছে, 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক নিলাম। তাহলে সেই ক্ষেত্রে সি এর মান কত হবে? সেই ক্ষেত্রে সি এর মান কত হবে যদি দেখি, তাহলে সি ইকুয়াল টু আমরা কি পেলাম? 4πε0 ইন্টু আর। তাহলে আর এর মানটা হচ্ছে 1, তাহলে 4πε0 পড়ে থাকবে। 4πε0 এর মান কত? 1/k। 1/k মানে কি? 1/9 × 10⁹। তাহলে আলটিমেট এর মান হচ্ছে 1/9 × 10⁹। সো একে যদি আমি ওভারকাম করি তাহলে 1.1 × 10⁻10 ফ্যারাড। যদি মাইক্রো ফ্যারাড নিয়ে আসি 1.1 × 10⁻4 মাইক্রো ফ্যারাড। তাহলে 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট যদি একটা গোলক নিই, তাহলে সেই কতটা চার্জ
নিজের মধ্যে ধরে রাখতে পারবে সেটা হচ্ছে 1.1 ইন্টু 10⁻⁻⁴ মাইক্রোফ্যারাড। অ্যাকচুয়ালি বলতে চাইছি যে এত বড় একটা গোলক নিলাম আর তার ক্ষেত্রে মাত্র এতটুকু কি করবে, সে আধান ধরে রাখতে পারবে। ধারক, এটাই তো ক্যাপাসিটি ওর সি। তাহলে এত বড় আমি একটা গোলক নিলাম 1 মিটার, তাহলে সেই ক্ষেত্রে সি এর মান কত? অলমোস্ট জিরো, অলমোস্ট জিরো। যার কারণে আমরা কি গোলক মানে গোলকীয় ধারক কিন্তু ইউজ করা যায় না বা ইউজ করি না। আর একটা গল্প শুনি, আর একটা গল্প হচ্ছে যদি সি এর মান যদি 1 ফ্যারাড হয় তাহলে আর এর মান আমাদের কত হবে, মানে কত ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকের প্রয়োজন যাতে করে কি হয় সি এর মান 1 ফ্যারাড হয়। তাহলে দেখি সি ইকুয়াল টু আমরা কি জানি 4πε0 আর, তাহলে আর ইকুয়াল টু কত হবে সি বাই 4πε0, সি এর মান হচ্ছে 1, 4πε0 এবং 1/4πε0 এর মান হচ্ছে দিস। তাহলে আমরা আর ইকুয়াল টু কত পাবো 9 ইন্টু 10⁹ মিটার। এর মান মানে এর কথার অর্থ আমাদের পৃথিবীর যদি ব্যাসার্ধ দেখি, পৃথিবীর ব্যাসার্ধ কত, আর ইকুয়াল টু হচ্ছে 6.4 ইন্টু 10⁶, তার থেকেও বেশি আছে। তাহলে পৃথিবীর থেকেও ব্যাসার্ধ বিশিষ্ট বড় একটা যদি গোলক নিস তাহলে সেই ক্ষেত্রে মাত্র কত হবে 1 ফ্যারাড আধান স্টোর হবে। তাহলে লাভের লাভ তো কিছুই হচ্ছে না। 1 মিটার যদি গোলক নিই তাহলে কি হচ্ছে মাত্র এতটুকু টেন্ডিং টু জিরো। আর যদি 1 ফ্যারাড আমাকে স্টোর করতে হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আর এর মানটা কত হবে, পৃথিবীর থেকেও বড়, পৃথিবীর থেকেও বড় একটা গোলক লাগবে আমার। তাহলে দ্যাট ইজ হয় এই জন্য আমরা কি করি গোলকের ধারকত্ব বা গোলক ধারক আমরা ইউজ করি না। তাহলে কি করি, যেটা করি সেটা হচ্ছে সমান্তরাল প্লেট বা পাত। আমরা 2 নম্বর লেকচারে সেটা আলোচনা করব, ঠিক আছে। আর একটা যেটা গল্প যে সি হচ্ছে কিউ এবং ভি এর উপর নির্ভর করে না। তাহলে এখান থেকে যদি বলি তাহলে সি কার উপর নির্ভর করছে এপসাইলন নট মানে পরিপার্শ্বের মাধ্যমের উপর, আর সি নির্ভর কার উপর করছে আর এর উপর, আকার আকৃতি বা কতটা বড় আছে। তাহলে এক ব্যাসার্ধ মানে আকার আকৃতির গল্পে পড়ছে, আর সি হচ্ছে এটা হচ্ছে এপসাইলন নট বা পরিপার্শ্বের মাধ্যম কতটা আছে, ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে আমি বলেছিলাম যে আধান কি করব ডিকিউ চার্জ থেকে কাজ করে নিয়ে আসব এবং ধারক যে নিজের মধ্যে এনার্জি স্টোর করবে সেটা কিন্তু স্থিতি শক্তি রূপে সঞ্চিত থাকবে। তাহলে সেই সঞ্চিত শক্তি গোলকের ক্ষেত্রে কত হবে সেটাই নির্ণয় করব। গোলকের ক্ষেত্রে যা হবে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রেও কিন্তু সেম হবে। তাহলে আমাদের পরবর্তী গল্প হচ্ছে আহিত গোলকীয় ধারকের স্থিতি শক্তি সেটা আছে আমাদের ইউ ইকুয়াল টু আমরা বলবো ডেল ইউ ইকুয়াল টু আছে আমাদের হাফ সি ভি স্কোয়ার আসবে, অথবা ডেল ইউ ইকুয়াল টু হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c, বা ডেল ইউ ইকুয়াল টু আসবে আমাদের হাফ কিউ ভি, ঠিক আছে। সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রেও স্থিতি শক্তি এতটা আসবে, এতটা আসবে, এতটা আসবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখি কি দেখব, একটা গোলক নিলাম, ইনিশিয়াল অবস্থায় আমাদের টাইম হচ্ছে কত 0, সেই ক্ষেত্রে কি আধানের মান কত হচ্ছে 0। তাহলে এই ক্ষেত্রে বিভব কত হবে 0 এবং ধারকত্ব কত সি। আগেই বললাম কোনো একটা সিস্টেম যদি নিস তখন সঙ্গে সঙ্গে কি হয়ে যায় সি সেট আপ হয়ে যায়, ঠিক আছে। এবার এখন আমরা কি করব ইনফিনিটি থেকে ডিকিউ পরিমাণ কি করব চার্জ নিয়ে আসবো কি এক্সটার্নাল এজেন্ট। এই এক্সটার্নাল এজেন্ট যা কাজ করবে সেটাই কি থাকবে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। ব্যাপারটা আরেকবার ভাবে বলি, কোনো একটা স্প্রিং নিলাম, স্প্রিং আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, যে ফোর্স অ্যাপ্লাই করলাম মানে হাত দ্বারা যেটা আমি কাজ করলাম সেটা স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে। যখনই স্প্রিং থেকে আমি হাত সরিয়ে নেবো স্প্রিংটা কী হয়ে যাবে প্রসারণ হয়ে যাবে, সেই স্থিতিশক্তিটাই গতিশক্তিতে রূপান্তর হয়ে যায়।
সেম জিনিস, এই যে বহিস্থ এজেন্ট দ্বারা আমি ডিকিউ 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 চার্জ নিয়ে আসছি, এই চার্জটাই কি হচ্ছে এই ক্ষেত্রে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকছে। ঠিক আছে, তাহলে আমি ডিকিউ ডিকিউ পরিমাণ চার্জ নিয়ে আসছি। ইনিশিয়ালি সব কিছু কী ছিল, 0 ছিল। যখন টি টাইম হলো, টি সময় পরে যেটা কিউ আসলো সেটা হচ্ছে ছোট হাতের কিউ, এবং এই ক্ষেত্রে আমাদের বিভব পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে ভি, এবং সি ইকুয়াল টু সি, তো সি ছিল। তাহলে এই ক্ষেত্রে সি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, সি ইকুয়াল টু বলতে পারি কিউ বাই ভি। নিয়ে আসতে টাইম যখন আমাদের কত হয়েছে, ইনফিনিটি হয়ে গেছে, তখন এখানে যেটা আধান এসেছে টোটাল সেটা হচ্ছে বড় হাতের কিউ। ঠিক আছে, তাহলে ইনফিনিটি সময় পরে আমাদের যেটা আধান এসেছে সেটা হচ্ছে বড় হাতের কিউ পরিমাণ। এই ক্ষেত্রে আমাদের ডেল ভি যত এসেছে সেটা হচ্ছে ভি। এই ক্ষেত্রে ভোল্টেজ যেটা জেনারেট হয়েছে সেটা বিভব পার্থক্য হচ্ছে আমাদের ভি। তাহলে এই ক্ষেত্রে সি এর মান কত হবে, সি এর মান হবে কিউ বাই ভি। ঠিক আছে, আমরা ক্যালকুলেশন করার সময় এই গল্পটা করব, এই কন্ডিশনে আমরা কাজ করব। ঠিক আছে, তাহলে 3টা কন্ডিশন বললাম। ইনিশিয়াল অবস্থায় 0 ছিল, টি সময় পর কিউ পরিমাণ আধান আসলো, তার রেসপেক্টে আধান বিভব হচ্ছে ভি। ইনফিনিটি সময় পর আধানের মানটা হচ্ছে আমাদের কত, কিউ। তাহলে ইনফিনিটি সময় পর টোটাল আধান হচ্ছে কিউ, এবং বিভব প্রভেদ বা পার্থক্য সেটা হচ্ছে আমাদের ভি। সো এই এক্সটার্নালের এগেনস্টে কাজ করলাম। এই এক্সটার্নাল এগেনস্ট যেটা বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্য হলো সেটাই কি হচ্ছে গোলকের মধ্যে স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত হচ্ছে, সেই মানটাই আমরা বের করব। তো আমরা দেখি, আমরা জানি কি জানি যে এটা ব্যাসার্ধ আর নিলাম। ঠিক আছে, তাহলে ভি আর মাইনাস ভি ইনফিনিটি ইকুয়াল টু ডি এক্সটার্নাল বাই ডি কিউ। এটা বিভবের ডেফিনেশনে পড়ে এসেছি আমরা। ইনফিনিটিতে কত হয়, ইনফিনিটিতে হয় আমাদের 0। তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে ডি ডাব্লিউ বাই ডি কিউ। এখন আমি একটা কিউ ডি কিউ এর জন্য গল্প করছি। তাহলে ডি ডাব্লিউ ইকুয়াল টু কত বলতে পারি, ডি ডাব্লিউ এক্সটার্নাল ইকুয়াল টু ভি ডি কিউ। পারি কি পারি না? আচ্ছা, সো যেহেতু এই কন্ডিশনে কাজ করছি, তাহলে ভি এর মানটা আমরা কত বসাবো, কিউ বাই সি বসাতে পারি। তাহলে আলটিমেট ডি ডাব্লিউ এক্সটার্নাল ইকুয়াল টু আমি কত পারি, কিউ বাই ভি ইন্টু টি কিউ। ঠিক আছে, এটা ডি কিউ চার্জ নিয়ে আসলাম। এবার ডিকিউ 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 করে টোটাল চার্জ কত নিয়ে এসছি, কিউ। তাহলে আমাদের মোট কৃতকার্য বের করতে হবে। এখানে তো ডিকিউ নিয়ে আসার জন্য কৃতকার্য হচ্ছে ডি ডাব্লিউ, তাহলে কিউ পরিমাণ চার্জ নিয়ে আসার জন্য কতটা কাজ করতে হবে, টোটাল কাজ ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে মোট কৃতকার্য এখন কত পাবো, মোট কৃতকার্য আমরা এখন পাবো সেটা হচ্ছে ডাব্লু। তাহলে কি করবো, ডি ডাব্লুকে নর্মালি কি করবো, ইন্টিগ্রেশন করে দেবো। এবার টোটাল চার্জ কত ছিল, ইনিশিয়ালি ছিল আমাদের 0, পরে কতটা এসেছে কিউ। তাহলে 0 থেকে কিউ পরিমাণ চার্জ নিয়ে আসতে যেটা কাজ করতে হবে সেটাই হচ্ছে আমাদের কি টোটাল কাজ। এবং ডি ডাব্লিউর মান বসিয়ে দিই 0 টু কিউ। এখানে ডি ডাব্লিউর মান হচ্ছে সি বাই ভি, আর হচ্ছে ডি কিউ, সরি ভি ইকুয়াল টু, তাহলে কত হবে, ভি ইকুয়াল টু হবে আমাদের কিউ বাই সি। তাহলে ভি ইকুয়াল টু হবে আমাদের কিউ বাই সি, তাহলে এখানে কিউ বাই সি। ঠিক আছে, তাহলে সি হচ্ছে কনস্ট্যান্ট, কারো উপর নির্ভরশীল নয়, তাহলে 1/c বেরিয়ে গেল। ইন্টিগ্রেশন 0 টু কিউ, সেটা কত হচ্ছে কিউ ডি কিউ। এবার এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে, আমাদের আসবে 1/c। ইন্টিগ্রেশন যদি করি তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করলে কত হয়, এক্স এন প্লাস 1 বাই এন প্লাস 1। এন হচ্ছে পাওয়ার, তাহলে এখানে পাওয়ার কত আছে, তাহলে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, তাহলে কি কিউ স্কোয়ার বাই 2, 0 টু কিউ। তাহলে আমরা যদি লিমিট বসিয়ে দিই তাহলে ডাব্লু এক্সটার্নাল আমরা পাবো কত, কিউ স্কোয়ার বাই 2c। এটা হচ্ছে আমাদের কৃতকার্য। তাহলে 0 থেকে কিউ পরিমাণ চার্জ নিয়ে আসতে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c, এবং এই কৃতকার্যটাই কি হচ্ছে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকছে। তাহলে স্থিতিশক্তি কত হবে, এখন আমরা জানি স্থিতিশক্তি ক্লাস 11-এ পড়ে এসেছি বা বিভব চ্যাপ্টারেও পড়েছি। স্থিতিশক্তি হয়
ডেল ইউ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউসি, সংরক্ষণ বল দ্বারা কৃতকার্য। যখন আমরা এক্সটার্নাল বল দ্বারা কৃতকার্য করব তখন কত হবে? পজিটিভ। যেহেতু আমরা বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্য করছি সেহেতু আমরা কি নিব? পজিটিভ নিব। ডেল ইউ মানে কি? ইউ এফ মাইনাস ইউ ইনফিনিটি, কারণ ইনফিনিটি থেকে কোথায় নিয়ে আসছে? এখানে। তাহলে এর মানটা কত আছে? কিউ স্কোয়ার বাই 2c। ইনফিনিটিতে ইউ এর মান হচ্ছে আমাদের 0। তাহলে ফাইনালি কত পেলাম? ইউ এফ ইকুয়াল টু পেলাম আমরা কিউ স্কোয়ার বাই 2c। তাহলে গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c। সঞ্চিত শক্তি বলি বা স্থিতি শক্তিশালী একই ব্যাপার, ঠিক আছে? তাহলে দিস তাহলে কি পেলাম? ডেল ইউ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2c। এই ফর্ম আর ওই ফর্ম যদি নিয়ে আসতে হয় তাহলে আমরা কি জানি? আমরা জানি, একটু আগে পড়লাম, সি ইকুয়াল টু কি পড়লাম? কিউ বাই ভি। তাহলে সি এর পরিবর্তে যদি এটা বসাই তাহলে কি আসবে? ইউ এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের কিউ স্কোয়ার বাই 2, সি এর পরিবর্তে হচ্ছে কিউ বাই ভি। তাহলে কিউ কিউ একটা কিউ ক্যান্সেল আউট। তাহলে আলটিমেট কি পেলাম? আলটিমেট পেলাম আমরা হাফ কিউ অ্যান্ড ভি, ঠিক আছে? আরেকভাবে বলতে পারি, এই ইকুয়েশনকে আমরা কিউ ইকুয়াল টু কি বলতে পারি? সিবি বলতে পারি। কিউ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? সিবি বলতে পারি। তাহলে বসাই, ইউ এফ ইকুয়াল টু কত আসবে? কিউ স্কোয়ারের জায়গায় কি আসবে? সি স্কোয়ার ভি স্কোয়ার বাই কি আছে? বাই আমাদের কিউ স্কোয়ার বাই 2c ছিল। তাহলে একটা সি ক্যান্সেল আউট। তাহলে আলটিমেট আমরা ফাইনাল স্থিতি শক্তি কত বললাম? হাফ সি ভি স্কোয়ার, ঠিক আছে? তাহলে গোলকীয় ধারকের স্থিতি শক্তি আমরা কত পেলাম? হাফ সি ভি স্কোয়ার, বা বলতে পারি কিউ স্কোয়ার বাই 2c, বা বলতে পারি হাফ কিউ ভি। কোশ্চিনে যদি সিভি দেওয়া থাকে তাহলে এটা ইউজ করব, কিউ ভি দেওয়া থাকলে এই ইউজ করব, এবং সিভি এবং কিউ সি দেওয়া থাকলে কি করব? কিউ স্কোয়ার বাই 2c ইউজ করব, ঠিক আছে? তাহলে আলটিমেট আমরা কি পড়লাম আজকে পড়লাম সি ইকুয়াল টু কিউ বাই ভি। সি কিন্তু কিউ এবং ভি এর উপর নির্ভরশীল নয়। সি নির্ভর করে ইপসাইলন নট বা পরিপার্শ্বের মাধ্যম এবং আকার আকৃতির এবং গোলকের ক্ষেত্রে কি দেখলাম? গোলকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে গোলক আমরা ইউজেবল না। এক নম্বর হচ্ছে গোলকীয় ধারক কেন আমরা ইউজ করব না? এক নাম্বার হচ্ছে সি এর মান কত? 1.1 ইন্টু 10⁻⁻⁴ মাইক্রোফ্যারাড। সেটা হচ্ছে কি? ভেরি লো ক্যাপাসিট্যান্স। গোলকের ক্ষেত্রে আধান ধরে রাখার ক্ষমতাটা কি? ভেরি লো। সি ইকুয়াল টু এটা পেয়েছিলাম। 2 নাম্বার যেটা হচ্ছে এনার্জি ইজ নট বাউন্ডেড। এনার্জিটা কি হচ্ছে? বাউন্ডেড না। ব্যাপারটা কি? যদি আমি একটা গোলক দেখি, প্লাস 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 আয়িত করলাম প্লাস চার্জে, তাহলে এখান থেকে বলয় রেখাগুলো কি রূপ বেরোবে? এইরূপ ই এর ডাইরেকশন তো তাই হবে, উপরে এইরূপ, এবং এই ই কি করবে? এই ই কিন্তু ইনফিনিটি অবধি টেন্ড করবে, ঠিক আছে? ই এর কি কাজ তাহলে দেখি। আমরা জানি যে এফ ইকুয়াল টু কি হয়? কিউ ইন্টু ই। এই বলের এগেনস্টেই তো আমরা কাজ করলাম। এখানে পজিটিভ জেনারেট হচ্ছে মানে কি? একটা বলরেখা পাচ্ছি, কিউ ই পরিমাণ কি হচ্ছে? ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তো তার রেসপেক্টে তো আমরা কি তার এগেনস্টেই কাজ করছি। তাহলে এই ই যেহেতু কি, এই ই কিন্তু ইনফিনিটি অবধি যেহেতু টেন্ডিং করছে, আমরা জানি যে বলরেখা কি হয়? বলরেখা কিন্তু অসীম দূর অবধি বিস্তার করে। তাহলে ইটা কি হচ্ছে? অসীম দূর অবধি বিস্তার করছে। তাহলে ই এর সঙ্গে সঙ্গে ই কি? নর্মালি ফোর্সের রেসপেক্টে আমরা কি পাবো? এনার্জি। তাহলে এই এনার্জিটা কি হচ্ছে? নট বাউন্ডেড না, আবদ্ধ না, ঠিক আছে? একবারে স্বাধীন মতো অসীম অবধি চললো, এমনটা হলে তো হয় না। তাহলে গোলক আমরা এই জন্যই ইউজ করি না, এক ধারণ করার ক্ষমতা কম, এবং এনার্জিটা কি? বাউন্ডেড না। ই এর মান যেহেতু ইনফিনিটি, তাহলে এনার্জিটাও কি হবে? ইনফিনিটি অবধি বিস্তার পাবে, ঠিক আছে? পরের দিন আমরা পড়বো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। সেই ক্ষেত্রে এই প্রবলেমটাই সলভ করা হবে এখানে, ঠিক আছে? আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।